নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। ফের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। হুগলির হরিপালের ঘটনা। হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। আরও চাঞ্চল্যকর তথ্য, অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। ফের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে গোটা বিশ্ব জুড়ে, ঠিক তখন একের পর এক শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াচ্ছে বাংলায়। আবারও এই ঘটনা উঠে এসেছে। অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। আরজিকর কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ। এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুদীপ্ত, যেটা ঘটনা ঘটেছে গতকাল ঠিক রাত্রি 9টা নাগাদ যেটা জানতে পারি আমরা, একটি অর্ধনগ্ন অবস্থায় একটি নাবালিকার দেহ পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়। তো স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, তারা প্রত্যেকে যে সেই মেয়েটি কে বা কারা এখানে ফেলে দিয়ে গেছে, এবং তারা যেটা জানতে পেরেছে ওই নাবালিকার থেকে কথা বলে, সে টিউশন পড়তে এসেছিল, সেখান থেকে তাকে কেউ বা কারা 4 চাকা গাড়ি করে মুখে রুমাল চাপা দিয়ে তাকে নিয়ে এসে তুলে নিয়ে আসে, এবং তারপরে কিছু মনে নেই। তবে পুলিশই প্রাথমিক তদন্তায় যেটা জানতে পেরেছে, মেয়েটির কথায় অনেকগুলো অসঙ্গতি রয়েছে। তার প্রতিতে কিভাবে এখানে এলো, কি কারণে এলো, সেটা সবটাই খতিয়ে দেখছে। তবে যেটা একটা অভিযোগ উঠছিল যে ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগটাকে নস্যাৎ করেছে পুলিশ। তবে পক্সো মামলা এবং যে আইন আছে, সেই আইনের ধারা মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং আজ তাকে চন্দননগরে তাকে পাঠানো হয়েছে। এবং আজ এলাকায় কিন্তু পরিদর্শন করবার একটা কথা আছে পুলিশ সুপারের। তবে সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে এলাকায়। রাজনৈতিক উত্তেজনার কথা কেন বলছো? রাজনৈতিক উত্তেজনার ক্ষেত্রে কি কি রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একেবারেই সুদীপ্ত, গতকাল আমরা দেখেছিলাম হাসপাতালে যখন ওই নাবালিকার চিকিৎসার জন্য নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসা, এবং সেখান থেকে বার করে থানায় যখন নিয়ে যাওয়া হয় তার সাথে কথাবার্তা বলাবার জন্য, এবং পরিবারের লোকেরা যখন এসে পৌঁছায়, সেই সময় দেখা যায় সিপিএম এর তরফ থেকে একটা বিক্ষোভ দেখায়, এবং তারা বলে যে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং প্রকৃত যে দোষী আছে তাদের শাস্তি দাবি করে। সেই সময় কিন্তু একটা দেখা যায় যে পুলিশের সাথে একটা কিন্তু স্থানীয় যে সিপিএম নেতৃত্ব, তার সাথে একটা বাক বিতণ্ডা হয়, তারা বাক বিতণ্ডা জড়িয়ে পড়ে এবং একটা উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে কিছুটার সময় আজ এবং সিপিএম এর তরফ থেকে কিন্তু হরিপাল থানায় একটা বিক্ষোভ দেখানোর কথা কর্মসূচি তারা গ্রহণ করেছে বেলা 10টার পর। তবে গতকাল আমরা দেখেছিলাম বেশ কিছু বিজেপির কর্মীরা তারাও কিন্তু এসেছিলেন। সব মিলিয়ে যে একটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা বলা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আগামী কি কর্মসূচি গ্রহণ করে সেদিকে এখন নজর কিন্তু রাজনৈতিক মূল্যে যেমন রয়েছে এবং সাধারণ মানুষের দিকেও রয়েছে। আরো একটা জিনিস জানার চেষ্টা করব, নাবালিকার পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি? দেখো, নাবালিকার যে পরিবারের তরফ থেকে তার মা কিন্তু এসেছিলেন, তাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম কি ঘটনা ঘটেছে, তারা যে কিভাবে খবর পেলেন। শুধু আমাদের ক্যামেরার সামনে তিনি একটাই কথা বলেছেন যে অজানা পরিচিত কোনো কেউ একজন এই এলাকা থেকে ফোন করেছিল, তাকে বলে তার মেয়ে অসুস্থ, যেন তিনি হসপিটালে চলে আসে। তবে এর বাইরে তিনি কিছু কোনো রকমভাবে মুখ খুলতে চায়নি, এবং পুলিশের তরফ থেকেও তারা বলেছে সবটাই কিন্তু তদন্ত খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ। অনেক ধন্যবাদ পাপ্পু, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। আরজিকর কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। হুগলির হরিপালের আশুতোষ অঞ্চলের ঘটনা। এই আশুতোষ অঞ্চলেই অচৈতন্য এবং বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। আর অন্যদিকে শুক্রবার রাতে ডোমকলে ফের শুট আউটের কথা উঠছে। কারণ মুর্শিদাবাদের ডোমকলের মধুরকুল এলাকার এই ঘটনা, যেখানে শুট আউট করা হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ কালু হালদার নামে এক যুবক বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ সেখানে। ডোমকলের ঘটনা, দুষ্কৃতীদের বিরুদ্ধে 3 থেকে 4 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কি কারণে গুলি চলে তা এখনো পর্যন্ত জানা যায়নি। শুক্রবার রাতে ডোমকলে ফের
শুট আউটের ঘটনা, সেখানে এক যুবকের গুলি লাগে। তবে ঠিক কী কারণে গুলি চলল, কোন বিবাদের জেরে গুলি চলল, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো বিবাদ রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের বিরুদ্ধে 3 থেকে 4 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শুক্রবার রাতে ডোমকলে ফের শুট আউট, 3 থেকে 4 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে ঠিক কী কারণে গুলি চলে তা এখনও পর্যন্ত জানা যায়নি, তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও মুর্শিদাবাদে শুট আউটের ঘটনা। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, ঠিক কী কারণে গুলি চললো, কি বলছে পুলিশ? দেখো, গত পরশুদিন এই ডোমকলেই কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছিল, সেখানে এক নাবালিকার মৃত্যু হয়েছিল। তারপরেই কিন্তু গতকাল রাতে গুলি চলে এবং গুলিবিদ্ধ হয় এক যুবক। যদিও স্পষ্ট জানা যায়নি কি কারণে এই গুলি চালানো, তবে কিছু দুষ্কৃতী আসে এবং দুজনে গুলি চালায় এবং তারপরেই চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী, এমনটাই কিন্তু জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে গতকাল রাতে প্রচন্ড পরিমাণে গরম পড়ায় চায়ের দোকানে তারা বসেছিলেন। মুর্শিদাবাদের ডোমকলের মোরারিপুর এলাকায় তারা চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতী আসে এবং তাকে লক্ষ্য করে, ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়, এমনটাই কিন্তু তারা জানায়। তারপরেই কিন্তু ওই দুই যুবক চম্পট দিলে ঘটনাস্থলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কি কারণে এই গুলি চললো, রাজনৈতিক হিংসা নাকি কোনো পারিবারিক বিবাদ রয়েছে নাকি ভাড়া করা গুন্ডা, তা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে। আহত ওই ব্যক্তির নাম কিন্তু কালু হালদার, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তাকে ধন্যবাদ রাকিবুল, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার রাতে ডোমকলে ফের শুট আউট হয়েছে। মুর্শিদাবাদের এই ঘটনা, সেখানে শুট আউটের ঘটনা উঠে আসছে এবং এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে, তাকে রাতারাতি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার তদন্ত শুরু করেছে পুলিশ। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার আরজিকরের দিকে নজর রাখবো। আরজিকর কাণ্ডের বিচার কবে? নজর 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। কারণ ডিএনএ রিপোর্ট, সিবিআই রিপোর্টে স্পষ্ট ধর্ষক একমাত্র সঞ্জয়ী। তারপরেও লম্বা হচ্ছে প্রশ্নমালা। সত্যি বিচ্ছিন্ন ঘটনা কি? প্রাতিষ্ঠানিক এই চক্রান্ত নয় তো? প্রশ্ন তুলছে সব মহল। এদিকে সকাল থেকেই অ্যাকশনে ইডি। সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে গতকালই তল্লাশি চালায় ইডি। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু, পৈশাচিক অত্যাচার, ধর্ষণ, নৃশংস হত্যা, একটা রক্তাক্ত লাশ, মা বাবার চোখের জল, হাহাকার। মেয়েটাকে মেরে ফেলেছে, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। বিচার চাইছে গোটা দেশ। আরজিকর কাণ্ডে ইতিমধ্যে কলকাতা টিভির হাতে এসেছে ডিএনএ রিপোর্টের এক্সক্লুসিভ তথ্য। স্পষ্ট হয়েছে তা সঞ্জয় রায়েরই, এবং সঞ্জয়ের হাতে পাওয়া গেছে যে তরুণীর রেসিস্ট্যান্স মার্ক, নোকের স্যাম্পল মিলিয়ে দেখা গেছে তা তরুণীর ডাক্তারেরই। চিকিৎসককে ধর্ষণ করে সঞ্জয় রায়। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে ডিএনএ পরীক্ষা। সেমিনার হল থেকে উদ্ধার একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ। নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড়, সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড়, নির্যাতিতার লালায়ও মিলেছে সঞ্জয়ের ডিএনএ। সঞ্জয়ী ধর্ষক কার্যত নিশ্চিত সিবিআই। তারপরেও সিবিআই এর তদন্ত নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। ডিএনএ রিপোর্টে একমাত্র সঞ্জয়কে ধর্ষক হিসেবে প্রমাণ করা গেলেও তাতেও রহস্যে গন্ধ পাচ্ছে সব মহল। প্রশ্ন উঠছে, সত্যি কি সঞ্জয় একাই খুনি, নাকি নেপথ্যে আরও কেউ? সেমিনার হলেই অপরাধ নাকি অন্য কোথাও? সিসিটিভি ফুটেজ কি মোছা হয়েছে? বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রাতিষ্ঠানিক চক্রান্ত? যদিও ধর্ষক হিসেবে ধৃত সঞ্জয় রায়ের নামে সিলমোহর দিয়েছে সিবিআই, তবে গোটা ঘটনায় সঞ্জয়কে কেউ সাহায্য করেছে কিনা তাও ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিকে সিবিআই রিপোর্টে কি কি থাকতে পারে তারও এক্সক্লুসিভ উঠে এসেছে কলকাতা টিভির হাতে। মিলেছে অনেক প্রশ্নের উত্তর। এইমসের অটোপসি বিশেষজ্ঞদের দাবি, ঘটনায় জড়িত সঞ্জয়ই। মুখ চেপে শ্বাসরোধ করেই খুন চিকিৎসককে। ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে শরীরে। ভোর 4টে থেকে 4:30 মধ্যে মৃত্যু। পাকস্থলিতে 185 গ্রাম আংশিক হজম হওয়া খাদ্য।
অর্থাৎ সিবিআই একরকম তদন্ত গুটিয়ে এনেছে বললেই চলে। চার্জশিট তৈরির জন্য যা যা তথ্য নথি প্রয়োজন তা সিবিআই এর হাতে রয়েছে বলে খবর। সিবিআই এর এই রিপোর্ট নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সিবিআই নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের। আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায় 24 দিনের নিষ্ক্রিয়তার পর নিশ্চিত করেছে সিবিআই। 24 ঘন্টার মধ্যে যা নিশ্চিতভাবে জানায় কলকাতা পুলিশ। Kolkata police had arrested these accused संजय राय within 24 hours. तो उसके बाद भी जो लोग सीबीआई चाहिए, आज इतना दिन हो गए, सीबीआई का तो कोई ब्रेक थ्रू अपडेट कुछ भी नहीं है। এভিডেন্স সব মুছে ফেলা হয়েছে এবং যেভাবে তড়িঘড়ি বডি জ্বালিয়ে ফেলা হয়েছে সেখানে তথ্য প্রমাণ লোপাট হওয়াটাই স্বাভাবিক আছে। সেই কারণে সিবিআই এখনো পর্যন্ত কাউকে খুঁজে পায়নি বলে আপাতত একমাত্র সঞ্জয়ের কথাই বলতে। শুক্রবার সকাল থেকে দিকে দিকে ইডির তল্লাশি। সুভাষ গ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডির হানা। 7 ঘন্টা ধরে ইডির তল্লাশি অভিযান। দীর্ঘ তল্লাশি জিজ্ঞাসাবাদের পর আটক প্রসূন চ্যাটার্জি। অন্যদিকে ক্যানিংয়ে মিলেছে সন্দীপের নতুন ডেরার সন্ধান। বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা সন্দীপ ঘোষেরই। ক্যানিংয়ের নারায়ণপুর মৌজাতে কয়েকশো বিঘা জমিতে ফার্ম হাউস। সন্দীপের নির্দেশেই চলত ফার্ম হাউস, দাবি স্থানীয়দের। পাশাপাশি সকালেই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে চলে ইডির তল্লাশি। তালাবন্ধ বাড়ি। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং, হাওড়ায় বিপ্লব সিং ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলে ইডির তল্লাশি। সুপ্রিম কোর্টে মুখ পুরল সন্দীপ ঘোষের। সন্দীপের আবেদন খারিজ শীর্ষ আদালতে। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন সন্দীপ। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে শিয়ালদা কোর্টে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি। সিবিআইকে ভৎসনা বিচারকের। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও সিবিআই এর আইও গিয়ে পৌঁছননি। গুরুত্বপূর্ণ কেসেও সময়মতো আইও না পৌঁছনোয় ক্ষুব্ধ বিচারক। তাহলে কি জামিন দিয়ে দেব সঞ্জয়কে? প্রশ্ন বিচারকের। কলকাতা টিভি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির কিনারায় জেলায় জেলায় গতকাল ইডির হানা হয়েছে। শুক্রবার একযোগে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতার বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি চলেছে। এক নজরে দেখব সেই প্রতিবেদন। সন্দীপের দুর্নীতির তদন্তে ইডি। জেলায় জেলায় সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে ইডি। শুক্রবার 7 সকালে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি। দীর্ঘ অপেক্ষার পর বাড়ির ভেতরে ঢুকতে পারেন ইডি অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। টানা 2 সপ্তাহ জেরার পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। হাইকোর্টের নির্দেশেই সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলা তদন্তে নামে সিবিআই। শুক্রবার সন্দীপের বাড়িতে ইডির পৌঁছানো বেশ তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে ক্যানিংয়ে সন্দীপের একটি বাংলোর হদিশ মিলেছে। সঙ্গীতা সন্দীপ নামে ওই বিলাসবহুল বাংলো বিশাল এলাকা জুড়ে। সেখানে রয়েছে একটি খামার বাড়িও। সুভাষ গ্রামে আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছয় ইডি। তল্লাশি পর প্রসূনকে নিয়ে জীবনতলায় সন্দীপের বিলাসবহুল বাংলোর তল্লাশিতে যায় ইডি। 7 সকালে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় বাড়িতে পৌঁছেছিল ইডি। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সেমিনার হলের ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছিল প্রসূনকে। সন্দীপ ঘোষের পিএ বলে নিজের পরিচয় দিতেন এই প্রসূন চট্টোপাধ্যায়। সন্দীপ ঘোষের সঙ্গে প্রায়শই দেখা যেত প্রসূনকে। দীর্ঘ তল্লাশি পর প্রসূনকে আটক করে ইডি। শুক্রবার হুগলির বৈদ্যবাটিতেও পৌঁছয় ইডির একটি টিম। টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর বৈদ্যবাটির ব্যবসায়ী কুণাল রায়ের বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। সকাল 7টায় বৈদ্যবাটির শঙ্করপল্লী এলাকায় কুণাল রায়ের বাড়িতে হানা দেয় ইডির 6 আধিকারিক। বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চলে জিজ্ঞাসাবাদ। স্থানীয় বাসিন্দারা জানান কুণাল চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত। কলকাতার এক বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি। আরজিকরে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ সূত্রেই সন্দীপের সঙ্গে কুণালের যোগ বলে অনুমান। সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি তদন্তে হাওড়া সাঁকরাইলেও ইডি। শুক্রবার 7 সকালে সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে হানা দেয় ইডি। ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। আগেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এবার তার বাড়িতে ইডি। জানা গিয়েছে মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর সংস্থা থেকে আরজিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই হতো। আরজিকরে চিকিৎসা সরঞ্জাম যোগানের দুর্নীতি তদন্তে নেমেছে ইডি। এদিনই সাঁকরাইলের কৌশিক কোলের বাড়িতেও অভিযান চালায় ইডি। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিপ্লব সিং এর ঘনিষ্ঠ এই কৌশিক বিপ্লবের হিসেব রক্ষক। কলকাতা টিভি।
পরবর্তী খবরে যাব, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একদিকে আরজিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে গোটা দেশ তথা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, অন্যদিকে ছেলেকে হারিয়ে বিচারের দাবি আরেক মায়ের। আরজিকরে কর্মবিরতির জেরে চিকিৎসা পেলেন না দুর্ঘটনায় আহত কোন্নগরের যুবক। 3 ঘন্টা হাসপাতালের বাইরে পড়ে থেকেই মৃত্যু হয়েছে যুবকের। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন পরিবার। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের প্রতিবাদে কর্মবিরতি চলছে আরজিকর মেডিকেল হাসপাতালে। এর ফলে চিকিৎসা পরিষেবা না মেলায় মৃত্যুর অভিযোগ। আরজিকরে বিনা চিকিৎসায় মৃত্যু কোন্নগরের 28 বছরের যুবক বিক্রম ভট্টাচার্যর। আমার সঙ্গে পরিবার রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা শুনেছি, ঠিক কি হয়েছিল যদি একটু বলেন, আর কখন আরজিকরে আনবেন? ভোরবেলায় 4টে থেকে 4:30-এর মধ্যে খবর পাওয়া যায় এলাকায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়, খবর দেয় বাড়িতে বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আমি আর বিক্রমের মা দুজনে যাই। তার আগে ওর দিদা ওখানে উপস্থিত ছিলেন। আমরা গিয়ে দেখি পায়ের উপর দিয়ে পুরো গাড়ির চাকা চলে গেছে, পা পুরো ফ্র্যাকচার হয়ে রয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। ওখানকার স্থানীয় যে প্রেসিডেন্ট ছিল সে ফোন করলো স্থানীয় পুলিশ থানায়, পুলিশ আসলো, তারাই পৌরসভায় অ্যাম্বুলেন্স ঠিক করে দিল। ওই অ্যাম্বুলেন্সে আমরা শ্রীরামপুর ওয়ালসে আমরা নিয়ে যাই। ওখানে মোটামুটি একটা কাপড় দিয়ে বেঁধে দিয়ে বললো এখানে কোনো ট্রিটমেন্ট করা যাবে না। কেন কোনো, ওটা কি সরকারি হসপিটাল ছিল? সরকারি হসপিটাল। কেন ট্রিটমেন্ট করা? পরিষেবা নেই এখানে, ডাক্তার নেই, সেরকম পরিষেবা নেই। রেফার করলো আরজিকরে এবং আদার্স লিখেছে। এসে এরা রীতিমতো এই টমাতে ভর্তি করালো। প্রথমে কখন এসেছে? সকাল 9টা এরকম টাইমে বললো আউটডোরে দেখাতে। ওর মা গিয়ে আউটডোরে নিয়ে গেল, টিকিট করলো। ওখানে গিয়েও বলছে যে না এখানে কোনো ডাক্তার নেই, এখানে পুরো দেখা যাবে না। এবার ওর মা বলছে তাহলে কোথায় দেখবো? যা টিকিট করে দেখালো। কিছুক্ষণ বাদে একজন আসলো, উনি ডাক্তার কিনা তাও যাই না, এসে ওই ব্যান্ডেজ একটা করে দিল, লাইন দিল আর বললো এক্স-রে করতে। তা এরকমভাবে ফেলে রেখে দিয়েছে, বলছে আপনারা এখানে আর পরিষেবা নেই, কোনো ডাক্তার নেই, এখানে আর কিছু হবে না, আপনারা নিয়ে যান। এবার মা বলছে কোথায় নিয়ে যাব? গরিব লোক, প্রাইভেটে দেখানোর মতো পয়সা নেই, আমরা কোথায় নিয়ে যাবো? যেখানে যাবো সেইখানেই তো এই পরিষেবা, আপনারা প্লিজ একটু করুন। ও কাতরাচ্ছে, সে কোনো রকম মানে কোনো কিছুতেই শুনছে না, বলে এখানে পরিষেবা হবে না, কোনো বিনা চিকিৎসায় এরকমভাবে মারা গেল ছেলেটা। ডাক্তারদের আমি বলি যারা প্রতিবাদ করছে, আমিও তার সমর্থন করি প্রতিবাদ করার, কিন্তু আমার একটা কাতরাত প্রতিবাদ করুন, কিন্তু রোগীদের পরিষেবাটা প্লিজ দিন। নহলে একটা মায়ের কোল খালি হয়েছে, একজন মায়ের কোল সেদিনে খালি হয়েছিল, এরকম হাজার হাজার মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। যদিও নিহতের মায়ের দাবি ছেলের মৃত্যুর বিচার। আমার ছেলে কি বিচার পাবে? আজকে যে বিনা ট্রিটমেন্টে মারা গেল, কি বিচার পাবে আমার ছেলেটা? আমি বিচার চাই, আমিও বিচার চাই। একজন মৃত যুবক, তার মায়ের আর্তনাদ, তার মা বাবা একটাই জিনিস বলছেন যে আপনারা আন্দোলন করুন, আপনাদের পাশে আছি, কিন্তু যাতে কোনো মায়ের কোল আর না খালি হয় সেটাও নজর রাখুন। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক সেখানকার অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। কি বলেছেন তিনি দেখুন। আরজিকর আবহে সন্দীপ ঘোষের পর খবরের শিরোনামে তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের। এবার থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুললেন হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। বৃহস্পতিবার হাসপাতালে তাণ্ডবের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তিনি। থ্রেটের শিকার তো আমরা, খালি জুনিয়র ডাক্তাররাও না, সিনিয়র টিচাররাও। এটা থ্রেট না, আমরা আমার স্টাফেরা যদি থ্রেট হয় তাহলে মানে তো ইনডাইরেক্টলি প্রিন্সিপাল আন্ডার থ্রেট। এবং কালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাতে আমি আতঙ্কিত, সত্যি কথাই আতঙ্কিত। আমি প্রোটেকশন চেয়েছি, কারণ আমি এখানেই শেষ নয়, তিনি আরও বলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার চলছে, আমাদের সাগর দত্ত হাসপাতালেও সেই একইভাবে থ্রেট কালচার চলে। লিখিত অভিযোগ এলে আমরা তার ব্যবস্থা নিয়েছি। যেমন বিরূপাক্ষ বিশ্বাস আসতো, আমি প্রথম যখন জয়েন করি 22 সালে, তখন এসে শুনেছি ঘর দখল করে, 2টো ঘর দখল করে এখানে ছিল। তারপরে লিখিত অভিযোগ কেউ দিচ্ছে না, লিখিত অভিযোগ পাওয়ার পর আমি 8ই জুলাই বোধহয় 2022 সালে 8ই জুলাই ওকে অ্যারেস্ট করাই এবং সে অ্যারেস্ট হয়।
তো সুতরাং তারপর থেকে চোরাগোপ্তা থ্রেড কালচার চলছে, যেটা ওপেনলি অনেক মেডিকেল কলেজে হচ্ছে, সেটা এখানে অতটা নয়, কিন্তু চোরাগোপ্তা চলেছে, চোরা একদম চলেনি যে তা নয়। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে যখন দিকে দিকে বিচারের দাবিতে আওয়াজ উঠছে, ঠিক তখনই বৃহস্পতিবার সাগর দত্ততে কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন ধুন্ধুমার হয়, ভাঙচুর করা হয় অধ্যক্ষের ঘর। হাসপাতালের নিরাপত্তা নিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে অধ্যক্ষের বৈঠকের মাঝেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, অধ্যক্ষকে ফুল দেওয়ার নামে হঠাৎই সেমিনার রুমে হাজির হন একদল চিকিৎসক। তবে প্রশাসনিক পদক্ষেপে ভরসা সাগর দত্ত হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের। 10-15টা মাথা, একটা দুজন অলরেডি সরে গেছে, আপনারা জানেন। এর 3 জন সরে গেছে, একজন অ্যারেস্ট হয়েছে এবং 2 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে সাসপেন্ড হয়েছে এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। এই 3 জন মাথা সরেছে, আরও 5-7 জনের নাম হয়তো আছে। তাদের নিশ্চয়ই সরকার এটা বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিহত চিকিৎসকের বিচারের দাবিতে প্রতিবাদ, ক্রমে ঝাঁঝ বাড়ছে আরজিকর কাণ্ডে। এবার বন্ধ হবে কি দুর্নীতি, প্রশ্ন আমজনতার। কামারহাটি থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।